প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? এই কিন্তু চলছে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ, জাতিসংঘে ডক্টর ইউনূসের ভাষণ। বিএনপি সংস্কার চায়, তবে লম্বা সময়ে আপত্তি। দৈনিক যুগান্তর, জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চায়। সরকারি প্রকল্পের অর্থে ব্যক্তিগত জমি উন্নয়ন, সম্পদের নেশায় বুঁদ সুবিদ আলী ভূঁইয়া। দৈনিক সমকাল, বিশ্বকে প্রেরণা যোগাবে মনসুর অভ্যুত্থান। গণঅভ্যুত্থান, গণহত্যা, আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা। কালের কণ্ঠের শিরোনাম, তরুণদের শক্তিতে যুগান্তকারী পরিবর্তন। নির্বাচনে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ, জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনার দাবি ফখরুলের, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল। দৈনিক ইত্তেফাক, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই লেবাননের ইসরায়েলের বিমান হামলা, নিহত 100। জাতিসংঘের ভাষণে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান ডক্টর ইউনূসের, নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন। বাংলাদেশ প্রতিদিন, বিশ্বের প্রেরণা হবে বাংলাদেশ, দুর্নীতি সাধনের সাধনা, তদবিরে তটস্থ উপদেষ্টারা। আমাদের সময়ের শিরোনাম, ৭১-এর মূল্যবোধ নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনজি। সংস্কারের 18 মাস পর নির্বাচনের পরিকল্পনা ডক্টর ইউনূসের। মানবজমিন, বন্দুকের গুলি উপেক্ষা করে তরুণরা বুক পেতে দাঁড়িয়েছিল। বাংলাদেশের অভ্যুত্থান প্রেরণা জুগিয়ে যাবে, জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর ইউনূস। জয় জয় দিন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সবার সমর্থন চাই, জাতিসংঘে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস। খবরের কাগজ, নতুন বাংলাদেশের সঙ্গে যুক্ত হন। প্রতিদিনের বাংলাদেশ, সংস্কার ও অবাধ নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। টাকার অভাবে ৮,৬২৬ কোটির প্রকল্প থেকে জলাধারী বাদ। দেশ রূপান্তরের শিরোনাম, বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বের প্রেরণা। সেকেন্ড হোমের লোভেই অর্থ পাচার। 10 জনের কাজ করেন 4 জন, গণহত্যা নিয়ে আইসিসিতে যেতে পারে বাংলাদেশ। কালবেলার শিরোনাম, বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়। জুলাই গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার আহ্বান। দৈনিক বাংলা, তরুণরা প্রজ্ঞা, সাহস, প্রত্যয় দেখিয়ে অভিভূত করেছে। দৈনিক ইনকিলাব, ইউনূসের অর্জন বাস্তবায়নে শঙ্কা। ভাষা সৈনিক ও খ্যাতিমান সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুরের ইন্তেকাল। দৈনিক জনকণ্ঠ, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চাই। বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারত্ব চাই, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস। এছাড়া ডেইলি স্টার এবং অন্যান্য পত্রপত্রিকার খবরগুলো নিয়েও হয়তো আমরা আলোচনা করব। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ, বিশ্বকে প্রেরণা যোগাবে মনসুন অভ্যুত্থান, তরুণদের শক্তিতে যুগান্তকারী পরিবর্তন। জি, ধন্যবাদ। গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের যে বিতর্কে নির্ধারিত স্লট, সেখানে তিনি বক্তৃতা করেছেন এবং প্রায় আধা ঘন্টার এই বক্তৃতাতে তিনি কোন প্রেক্ষাপটে, কিভাবে, কেন অন্তর্বর্তী অভ্যুত্থান হয়েছিল, তাদের দায়িত্ব গ্রহণ এবং এই অন্তর্বর্তী সরকারের যে পরিকল্পনা সংস্কার, তাতে বিশ্ব সম্প্রদায়ের যুক্ততা, এটার নানান প্রেক্ষাপট তুলে ধরেছেন। এবং পাশাপাশি যখন কোনো দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান বক্তব্য রাখেন, খুব সঙ্গত কারণে তারা নিজের দেশের প্রেক্ষাপটের পাশাপাশি, বিশেষ করে এখানে আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যে এবারকার
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের থিমটাই হচ্ছে যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, তার মানে বৈষম্য বিলোপ। তো সেই জায়গার সাথে খুব কোইন্সিডেন্টলি বাংলাদেশে যে 5 তারিখের পরিবর্তনটা 5ই আগস্টে সেটা মিলে গেছে। তো সেই বিষয়ে উনি কথা বলেছেন এবং খুব সঙ্গত কারণে এক ধরনের ক্রান্তি লগ্নে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। সেইখানে যে সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ তিনি সহযোগিতা চেয়েছেন। এর পাশাপাশি তিনি গাজা নিয়ে কথা বলেছেন, ইউক্রেন নিয়ে কথা বলেছেন, বিশেষ করে গাজা নিয়ে। এবং আমরা জানি নেতানিয়াহু যখন নিউ ইয়র্কে আসছেন গত 2 দিন প্রায় অচল হয়ে গেছিল। জাতিসংঘ সদর দপ্তর থেকে হোটেলে পৌঁছাতে ডক্টর ইউনূসের এবং তাদের সঙ্গীদের বেশ কিছুটা সময় লেগেছে বলে আমরা শুনেছি। রোহিঙ্গা সংকট নিয়ে বলেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি সাধারণত এইসব বক্তৃতায় রাষ্ট্র বা সরকার প্রধানরা যে নানান রকমের প্রস্তাব করেন, তিনি 3-0 একটা কথা বলেছেন, কার্বন নিঃসরণ আপনার কমানো, জলবায়ু এবং ভূমিকে রক্ষা করার জন্য। তো মোটা দাগে আমি যদি দেখি যে বাংলাদেশের মানুষ হিসেবে তিনি যে গণতান্ত্রিক উত্তরণ সেখানে তিনি সহযোগিতা চেয়েছিলেন। বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা সংস্কার বিরোধী একটা শান্তিপূর্ণ আন্দোলন, আস্তে আস্তে যেটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। কারণ দেখুন আন্দোলনটা রেজানুর ভাই খুবই শান্তিপূর্ণ ছিল জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। তারপর তৎকালীন ক্ষমতাসীন দল যখন সেটা দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে গেছে, সেটা ছাত্রদের মাঝে সীমিত থাকেনি, নানা শ্রেণী পেশার মানুষ তখন সেটা দুর্নীতি বলেন, অপশাসন, দুঃশাসন বলেন, সব কিছুর বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল। এবং আমরা জানি বেকারত্ব, কর্মসংস্থানের সংকট আছে, দ্রব্যমূল্য বাজারের লাগামহীন পরিস্থিতি আছে। তো সব মিলিয়ে সেটি আর একটা জায়গায় আটকে থাকেনি, অনেকটা বিস্ফোরণের মতো ছড়িয়ে গিয়েছিল, যার কারণে তিনি বলছিলেন তারুণ্যের অমিত সাহস, এবং তারুণ্যের অমিত সাহস দিয়ে জুলাই আগস্টে বাংলাদেশ যেটা দেখিয়েছে বিশ্বের নানা প্রান্তে অভ্যুত্থান বা বিপ্লবের জন্য সেটি একটু প্রেরণা হয়ে থাকবে। তো সেই একটা পর্ব গেছে, সেই পর্বটা যাওয়ার পর এখন যে সংস্কারের কথা উঠছে, এই সংস্কারটা কেন যে বলা হচ্ছে 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেটা 14 নির্বাচন, 18 নির্বাচন এবং সর্বশেষ 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনগুলো ফ্লড বা খুব খারাপ নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। 14তে বিএনপি সহ বড় শরিক দল যায়নি, 18তে ভোট কারচুপির রাতে ব্যালট বক্স ভরে দেওয়ার কথা হয়েছে। আর এবার তো আমরা দেখেছি বিদ্রোহী বা ড্রামি প্রার্থীদের নিয়ে, এবং সেখানেও বিএনপি নেই। তো মোরলেস এই হচ্ছে নির্বাচনের অবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে, দলীয়করণ হয়েছে। তো সব মিলিয়ে একটা সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার যে কথা, যাওয়ার যে প্রত্যয় বা সংকল্প, সেখানে বিশ্ববাসী সমর্থন চেয়েছেন। মোটা দাগে এই হচ্ছে ওনার বক্তৃতার সার কথা। আর আমাকে যদি বলেন, আমি যদি সাম আপ করি ওনার এবারকার জাতিসংঘে প্রথমবারের মতো, এবারকার না বলে আমার সুনির্দিষ্ট করে বলা উচিত, প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে যেটা গেছেন সেটি গুণগত দিক থেকে আমি বলবো গত 5 দশকে একেবারে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? প্রথম কথা হচ্ছে আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনগুলো সাধারণত রাজনৈতিক সরকারের আমলে দেখি সর্ট অফ ফানফেয়ার, কিন্তু এবার সে ফানফেয়ার ছিল না। 100, 200, 300 জনের প্রতিনিধি ছিল না, 57 জন ছিল। যদিও সেখানে নিরাপত্তা কর্মকর্তার সংখ্যা বেশি, সেটা আরও কমানো যায় কিনা সেই আলোচনাও আছে। কারণ আপনি যখন যুক্তরাষ্ট্রে যাবেন তখন এত বড় বহর আপনার নেওয়ার দরকার হয় না, সেখানকার সিক্রেট সার্ভিসেই আপনার নিরাপত্তা দেয়। আবার এটা বলতে গেলে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে আসে, ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানে যখন তিনি তরুণদের পরিচয় করে দিয়েছিলেন ওখানে কিভাবে স্লিপ করে ঢুকলো। এনিওয়ে, তো এটি হচ্ছে বহর বা সংখ্যাধিক করে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে মোর বিজনেস ওরিয়েন্টেড। আপনি কার কার সাথে দেখা হয়েছে? জো বাইডেনের সাথে দেখা হয়েছে, জো বাইডেনের সাথে দেখা হয়েছে, যেতে স্বাধীনতার পর কখনো হয়নি। বাংলাদেশের কোনো নেতার সাথে এসে মার্কিন প্রেসিডেন্ট দেখা করছেন, সেক্রেটারি ব্লিংকেন দেখা করেছেন, সামান্থা পাওয়ার দেখা করেছিলেন, চীনের কাউন্সিলর এবং ফরেন মিনিস্টার ওয়াংই দেখা করেছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দেখা করেছেন, IMF এর এমডি দেখা করেছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন দেখা করেছেন। তো আমরা যদি এই লিস্টগুলো দেখি এবং আমরা যদি এই অন্তর্বর্তী সরকারের প্রতি সাপোর্ট, সেটি রাজনৈতিক সহ অর্থনৈতিক সহ নানান রকম, সেটি খুবই তাৎপর্যপূর্ণ। যেমন ধরুন বিশ্বব্যাংক নতুন করে $2 বিলিয়ন দিয়েছে।
IMF এর নভেম্বরে মিটিং আছে, সেখানে আশা করি IMF এর যে ঋণ দেওয়া হচ্ছে সেখানে হয়তো ক্যাপটা বাড়বে। তারপর এই যে সংস্কারের প্রধান উপদেষ্টা পেশ সচিবকে উদ্ধৃত করে আমরা গণমাধ্যমে খবর দেখছি যে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান কমিশন সহ সবাই বলছেন সংস্কার প্রক্রিয়া যেখানে যেখানে সাহায্য দরকার তারা সহযোগিতা করবে। তো সবটা মিলিয়ে আমি এইবারকার বাংলাদেশে জাতিসংঘ সাধারণ পরিষদের ভিজিটটাকে মোর বিজনেস ওরিয়েন্টেড মনে করি। কারণ দেখুন দিনের ব্যাপ্তি অনুযায়ী খুব কম, তিনি 23-এ গেছেন, অলরেডি কিন্তু বাংলাদেশে ফিরে আসছেন। স্বল্প সময়ের মধ্যে এই এঙ্গেজমেন্ট এবং আমার যেখানে যেখানে সাপোর্ট দরকার, আরেকটা না বললেই নয়, আমাদের বাংলাদেশে বিনিয়োগের এবং বিশেষ করে জ্বালানি খাতে উল্লেখযোগ্য অংশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। তিনি US বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটা মিটিংও করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে এখানে কিছু সমস্যার কথা আমরা জানি, যেটা আমাদের রিজার্ভের সংকটের কারণে তারা তাদের লভ্যাংশটা ফেরত নিতে পারছেন না। সেখানেও তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে যে সমস্যাগুলো আছে দূর করবেন, তারা যেন বাংলাদেশের সাথে আরও এঙ্গেজ হয়। তো মোটা দাগে আমি বলবো এই ভিজিটটা ঠিক অতীতের ভিজিটের একদম উল্টো একটা সফর হয়েছে এবং আমি মনে করি যে প্রথমবারের মতো বিদেশ সফর হিসেবে ওনার যে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে রিচ আউটের দরকার ছিল সেই রিচ আউটটা ইনিশিয়ালি খুব সাকসেসফুল হয়েছে। এই যে 18 মাসের যে সংখ্যাটা, এটা সেনাপ্রধান 18 মাসের কথা বললেন, রয়টার্সের একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 18 মাসের কথা বলছেন, যে এখানে বলা হচ্ছে যে সংস্কার শেষে 18 মাস পরে নির্বাচন। 18 মাসটা এখন দেখুন IMF এর এমডির সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকের পর প্রেসিং এর বরাত দিয়ে যে খবরটা আমরা দেখেছি সেখানে বলা হচ্ছে যে সংস্কার হবে, সংস্কারের পর আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অর্থাৎ সংস্কার শেষে যে সুপারিশগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা হবে, আলোচনার পর একটা ঐকমত্যে যে পৌঁছানো হবে। এখন সেটা এরপর ভোটার লিস্টের প্রসঙ্গটা আসছে, এখন কি ঐকমত্যের পরে ভোটার লিস্টটা হবে না ভোটার লিস্টটা আগে হবে? কারণ এখানে একটা বিষয় আমি বলতে চাই, আপনার নিশ্চয় মনে আছে 2008 সালে নির্বাচনের সময় আসন পুনর্নির্ধারণের একটা বিষয় আছে। তো এটা নিয়ে কিন্তু একটা আলোচনা রাজনৈতিক পরিসরে আছে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আগে কি ভোটার লিস্ট হবে নাকি আসন পুনর্নির্ধারণ হবে। অর্থাৎ কালকে ওনার প্রেস সচিবকে বরাত দিয়ে যে খবরটা আমরা আজকে দেখছি যে পরিষ্কার করে খুব ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে আগে সংস্কার হবে, সংস্কারের পরে 18 মাস, তার মানে এখন থেকে 18 মাস না। তাহলে তো আপনার গত 11ই সেপ্টেম্বর যে 6টা কমিশন করে দেওয়া হয়েছে, কমিশনের একটা ডেডলাইন আছে 31শে ডিসেম্বর, তো সেই ডেডলাইনের পরে থেকে আমাদের তাহলে পরবর্তী 18 মাসের কথা, তো সেভাবে আমাদের করতে হবে যদি ওনার যে বক্তব্য আমরা দেখছি। তো এটা নিয়ে আবার খুব প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক শিবিরে কিন্তু একটা প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এতটা সময় দেওয়া যায় কি যায় না। অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা, দেখুন আইসিসিতে বিচার নিয়ে আলোচনা ইভেন কি যখন 5 জুলাই মাস থেকে কিন্তু কথা হচ্ছিল এবং আমি যদি ভুল না করি সেটা একটা কি বলি একটা পিটিশনের মতো করে সেটা হয়েছিল। এখন বিষয় হচ্ছে আন্তর্জাতিক আদালত তখনই এই ধরনের প্রক্রিয়ায় যুক্ত হয় যখন তাদের লোকাল লিগ্যাল প্রসেসগুলো এক্সস্টেড হয়ে যায়। করিম খান কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক আদালতে এটা হতেই পারে, এটা সম্ভব, কিন্তু আপনাকে প্রক্রিয়া শেষ করে আসতে হবে। অর্থাৎ প্রক্রিয়া হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা আমাকে এক্সস্ট করতে হবে। ইতিমধ্যে আমরা মানবতা বিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারটা করতে যাচ্ছি। এর পাশাপাশি আমরা ইতিমধ্যে জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়েছি একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর জন্য। তারা গ্রাউন্ডে কাজ করছে, 4 সপ্তাহের জন্য তারা কাজ শেষ করবে, এই মাসে শেষ হবে, আগামী মাসের শুরুতে শেষ হবে। তো এখানে মনে রাখা দরকার যে জুলাই আগস্টের নৃশংসতা বা মানবতা বিরোধী অপরাধের যে তদন্ত সেটার জন্য অলরেডি জাতিসংঘ যুক্ত হয়ে গেছে। এখন আইসিসির যে বিষয়টা এলো বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে ওনার কলনের পরে, সে জায়গায় বাংলাদেশের চিন্তা বা পরিকল্পনার বিষয়টা স্পষ্ট, কিন্তু এটাও আমাদের বিবেচনায় নিতে হবে আইসিসিতে যেতে হলে তার নিজস্ব একটা পন্থা আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতির বাইরে আমি চাইলেই কিন্তু সেখানে এটা করে ফেলতে পারবো, এটা সুযোগ নেই। তো আমাদের আসলে আমার মনে হয় জাতিসংঘের তদন্তর কি ফল আসলো, এরপর ট্রাইব্যুনালটা বিচার গতি প্রকৃতি কোন দিকে যায়, তারপর হয়তো আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা এই বিষয়টা নিয়ে এখানে শুরু হয়নি বা আরও কিছু করার আছে, তখন সেখানে যাওয়ার কথাটা
আমরা বলতে পারি। আপনি বিএনপির কথা, বিএনপি এবং জামাতের কথা তুলছিলেন যে যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল, অবিলম্বে তারেক রহমানকে ফেরার সুযোগ দিতে হবে। জি, দেখুন যেটা বলছিলাম, বিএনপি যেহেতু মানে অন্যতম প্রধান রাজনৈতিক দল বা শিবির, বিএনপির এটা হচ্ছে জানা কথা, এবং খুব সঙ্গত কারণেই আওয়ামী লীগের বিদায়ের পর থেকে এক ধরনের টেম্পো তাদের মধ্যে দেখা যায়, যেন তারা ক্ষমতায় চলে এসছে। দখল, জবরদখল, খুন খারাপ, এরকম নানান ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা আজ আছে, এবং তাদের ধারা অনেকে ধরে নিয়েছিল যে একটা অন্তর্বর্তী সরকার এলো এবং এসে সে নির্বাচন করবে। কিন্তু এটা বুঝতে হবে যে অন্তর্বর্তী সরকারটা আসছে কিন্তু স্পেশাল একটা কনটেক্সটে। এবার যেভাবে আসছে এটা কিন্তু অপ্রত্যাশিত। এটাকে আপনি 111-এর মতো তুলনা করতে পারেন না, বা 96 বা অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো। তো সেই জায়গাতে বিএনপি বরাবরই এক ধরনের চাপের মধ্যে, আমি মনে করি এটা তার কৌশলও বটে যে চাপে রাখা। এই চাপে রাখাটা কেন? এই অন্তর্বর্তী সরকার যেন একটা লম্বা সময় ধরে দায়িত্ব পালন না করে। তো সেটা তারা শুরু থেকে বলে এসেছিল এবং এখনও তারা বলছে, এবং মির্জা ফখরুল সাহেবের বক্তব্য ধরে আজকে খবর প্রচারিত হয়েছে, আমাদের কাগজে একটা বিশেষ প্রতিবেদনও ছাপা হয়েছে। এর সাথে আমি বিএনপির মির্জা ফখরুল সাহেবের কথা বলছেন, তার পাশাপাশি জামাতের আমির শফিকুল ইসলামের যে বক্তব্যটা আমি দেখি দুদিন আগে, তিনিও কিন্তু সময়ের কথা এবং সংস্কার নিয়ে খুব পরিষ্কার রোডম্যাপের কথা বলছেন। তিনি দুটো পয়েন্টের কথা বলছেন। একটা হচ্ছে কি কি জায়গায় সংস্কার করবেন, অর্থাৎ সংস্কারের বিষয়গুলো কি কি আর টাইম ফ্রেম কি। এখানে কিন্তু জামাত এবং বিএনপির মধ্যে আমি একটা ঐক্য দেখতে পাচ্ছি। সেই ঐক্যটা হচ্ছে তারা এই, অর্থাৎ বেশি সময় দেওয়া যাবে না। তার মানে তো প্রকারান্তরে আপনি 18 মাসের যে কথাটা পাবলিক হয়েছে, সেই 18 মাস নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে। এবং একটু আগে আমি যেটা বললাম, ওই 18 মাস নিয়ে একটা জিনিস কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কথার মধ্যে দিয়ে পরিষ্কার, সংস্কার হবে, ভোটার তালিকা হবে, যেটা তিনি IMF এর MD-কে বলেছেন। তারপর আপনি 18 মাস, তাহলে এই যে ডিসেম্বর বলছি, ডিসেম্বরে তো কমিশন, সবগুলো কমিশন তার কাজ শেষও করতে পারে, আবার একটা দুটো যদি না করে সময় চাইতেই পারে। সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে। তাহলে ওই সংস্কার শেষেই তো আপনি 18 মাস যোগ করবেন। তো এই জায়গাতে তারা বোধহয় এই সময়টা নিয়েই বোধহয় এই সময়টা নিয়েই আমার মনে হয় একটা টানাপোড়েনের মধ্যে আছে। আর পাশাপাশি বিএনপির তো একটা অস্বস্তি আছে যে আওয়ামী লীগ মাঠে নেই, এবং সে ভাবছে 15 বছর তার উপর দিয়ে দমন পীড়ন এবং যে অভ্যুত্থান হয়েছে, এক সিম্পেথি ভোটগুলো সে টানতে পারবে। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, একসময় তার মিত্র জামাতের সাথে কিন্তু তার গাঁটছাড়া নেই এখন আর, এবং জামাত পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে এগোচ্ছে এবং সোশ্যালি অনেক বেশি এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে, এবং বিএনপি জামাতকে কিন্তু অদৃশ্য শত্রু হিসেবে বিবেচনা করছে। অনেক ধন্যবাদ আপনাকে। একটি রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশ প্রতিদিন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে তদবিরে তটস্থ উপদেষ্টারা। তাহলে না, আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, যে তাহলে আগের রেজিমেও তদবির, আবারও তদবির, তাতে তদবির থেকে তাহলে আমরা বেরোতে পারবো না বোধহয়, নাকি? ওয়েল, আমাকে যদি বলেন যে আপনি যে অভ্যুত্থানটা হয়েছে, অভ্যুত্থানের পরে আমরা মাঠে যেটা দেখলাম, যে প্রতিদিন প্রেস ক্লাবের সামনে প্রধান উপদেষ্টা যখন যমুনায় অফিস করতেন, সিদ্ধান্ত দিতে হলো যে এই জায়গাগুলো তো করা যাবে না। অ্যাজ ইফ মনে হচ্ছে যে কিছুই চলেনি, যে এত বঞ্চনা, এত বৈষম্য, এত নিপীড়ন। কিন্তু মজার বিষয়, চমকপ্রদ বিষয় হচ্ছে, যারা দাবি দাওয়াগুলো করছে তারা কিন্তু আগের আমলেও একটা অংশ সুবিধাভোগী ছিলেন। তো তাইলে অর্থাৎ আপনি পরিস্থিতিটাকে কাজে লাগাতে যাচ্ছেন, সুযোগ নিচ্ছেন। ঠিক তেমনিভাবে আপনি যে বলছেন তাই আগের সাথে তফাৎ কি, আগের সাথে তফাৎ তো রাতারাতি হবে না, এটা আমাকে বুঝতেই হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ভয়ের দিকটা হচ্ছে যে আগেও তদবির করতো, এখনও তদবির করতে, এখনও আমরা অলরেডি খবরও দেখেছি, সমন্বয়ক পরিচয় দেওয়া হয়েছে, ছাত্রনেতা পরিচয় দেওয়া হয়েছে, চাঁদাবাজি করতে গেছে, প্রভাব খাটাতে গেছে, এটা তো আছেই। তো আমি মনে করি 8ই অগস্ট থেকে কিন্তু আমাদের 1.5 মাসের বেশি চলে গেছে, সময় কিন্তু বসে থাকছে না। তো আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এটা তো বলাই বাহুল্য। পুলিশ নেই, সেনাবাহিনী মাঠ প্রশাসনকে সহায়তা করতে মাঠে আছে। তো এই যে সমস্যাগুলো আছে, আপনি ধরেন আদেশ দিয়ে এই ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো বন্ধ করেছেন। তারপর ধরেন শ্রমিক বিক্ষোভ যেটা ঘটলো, আমরা জানি গাজীপুর, আশুলিয়া এগুলোতে হয়। এবার গার্মেন্টসের পাশাপাশি অসৎ শিল্প কারখানাগুলোতেও কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং সেটি এমনভাবে যাচ্ছিল
যে ওষুধের দাম বেড়ে যাওয়া, ওষুধের সরবরাহ বেড়ে যাওয়া, একটা সংকট তৈরির অবস্থা ছিল। তো এই যে ক্ষমতার পালাবদল হলো, সেটা জুট ব্যবসা বলেন, শ্রমিক অসন্তোষ আছে, তাদের এই যে দাবি দাওয়াগুলো গত সপ্তাহে মেনে নেওয়া হলো, এটা তো আরেকটু আগে করা যেত কিনা। এখানে কিছু জিনিস আছে খুব ভ্যালিড, কিন্তু পাশাপাশি উস্কানির বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো এই জায়গাগুলোতে আমি মনে করি কি, বিশেষ করে আইন শৃঙ্খলার জায়গায় সরকারকে আরো একটু কঠোরভাবে মোকাবেলা করা উচিত। এবং তদবিরের বিষয়টা দিয়ে শেষ করি, তদবির কে করছে, কিভাবে করছে, কোথায় ঢুকছে, সেগুলো বোধহয় বের করা জরুরি। যদি সেটা এখনই থামানো না যায়, সেটা কিন্তু বেড়েই চলবে। আপনি যেটা বললেন যে এখনই যদি নজরে না আনা যায়, যেমন দেশের সাধারণ মানুষ কি চায়, যে স্বস্তিতে বাজার দর, স্বস্তিতে জীবনযাত্রা, স্বস্তিতে এখান থেকে ওখানে যাব, সেই পরিবেশ। তাহলে সেই জায়গা থেকে প্রতিদিনই তো বাজার দর বোধ করি একটা মানে কি লড়াই না, একটা প্রতিযোগিতামূলকভাবে বাজার দর বাড়ছে নাকি? তা তো বটেই। ধরুন নিশ্চয়ই বন্ধের দিন আমি আপনি বাজারে সময় একটু বেশি সময় থাকি। আপনি যদি বাজারের পুরো লিস্টটা দেখেন, কমেনি কিন্তু। পরিবহনের চাঁদাবাজি, সেটা নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পরিবহনে কালকে যখন ব্যাখ্যা চাই, সেই কাঁচা বাজারে বলুন আর গ্রোসারিতে বলুন, সে যুক্তি দেখায় বৃষ্টি বাদল, যে তার পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, মানে একটা অজুহাত, মানে অজুহাত কোনো না কোনো আছে। এই যে মনিটরিং সিস্টেমটা যেটা আমরা বলি যে বেঁধে দেওয়া হয়, এখন বেঁধে দেওয়া দামে বিক্রি করলো কি করলো না, কেন করলো না, এটা দেখবে কে? এবং এই নজরদারি যদি আপনি খুব কার্যকর না করেন, তাহলে ঘোষণা দিয়ে কিন্তু এটার শুরু হবে না। আর শুরুতে আমরা যেটা বলছিলাম, আন্দোলন তো শান্তিপূর্ণ ছিল, সেই আন্দোলনটা ছাত্র থেকে জনতা যুক্ত হলো কেন? সেখানে অন্যতম একটা বড় ইস্যু ছিল, দাবিগুলো বাস্তবায়ন হবে। বড় ইস্যু ছিল পণ্যমূল্য। তো এই জিনিসগুলো যদি আপনি রাতারাতি হয়তো না করেন, আস্তে আস্তে করেন, আপনি ধরেন বাড়তে না দিন, সেটা লাগাম টেনে ধরেন, সেটা করাও তো আপনার জন্য জরুরি। তো আপনি হয়তো তদবির, সেটা একটা বিষয় গেল, তার চেয়ে অনেক বেশি এবং সরাসরি মানুষের জীবনের প্রভাব ফেলে পণ্যমূল্যটা। তো সেটা যদি আপনি স্থিতিশীল রাখতে না পারেন, সেটা যদি ছাড়িয়ে যায়, তাহলে তো আপনি সংকট সমাধানে কতটা মনোযোগী হলেন, এই প্রশ্ন তো এসেই যায়। ক্রীড়া সংস্কৃতি আমাদের দেশে তো একটা অন্যতম আনন্দের জায়গা, বিশেষ করে ক্রিকেট। জি। তো গতকাল কানপুরে আমাদের একজন সমর্থক যেভাবে লাঞ্ছিত হলো, যদিও বিচ্ছিন্ন ঘটনা বলবো কি, বিচ্ছিন্ন ঘটনা, এটা আমি মনে করি কি এটা বিচ্ছিন্ন ঘটনা। এই মানে একটা বিচ্ছিন্ন ঘটনাকে বিশাল করে না দেখে আমার মনে হয় এটা সমীচীন না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।